দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে প্রবাসীদের মাঝেও। আগামী 5 বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কারা পাচ্ছেন তা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে চলছে তুমুল আলোচনা, ঝড় চায়ের টেবিলেও। যদিও প্রবাসী বিএনপি নেতাদের অভিযোগ, জোর করে আবারও ক্ষমতায় আসার অপচেষ্টা চালাচ্ছে সরকার। আর আওয়ামী লীগ নেতাদের দাবি 3 মেয়াদে ব্যাপক সফলতার কারণে জনগণ আবারও নৌকাকে বিজয়ী করবে। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এখনো চূড়ান্ত হয়নি তারিখ, তফসিল ঘোষণা হয়নি, তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তেজনা। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে সরগরম দেশের রাজনীতি। আগামী 5 বছরের জন্য দেশ সামলানোর দায়িত্ব কে পাবে তা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও চলছে আলোচনা। সংযুক্ত আরব আমিরাতেও চায়ের কাপে উঠেছে ঝড়, তর্ক বিতর্ক হচ্ছে ভিন্ন রাজনৈতিক মতাদর্শী প্রবাসীদের মধ্যে। আওয়ামী লীগ ও বিএনপি প্রধান দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদেরই দাবি, নির্বাচন সুষ্ঠু হলে তারাই আসবে ক্ষমতায়। নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না দাবি বিএনপির। আওয়ামী লীগ বলছে নির্বাচন হবে সংবিধান মেনেই। আমরা যেটা উপলব্ধি করেছি যে যত বিগত দিনে নির্বাচন হয়েছে তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলা প্রশ্নবিদ্ধ খুব কম হয়েছে। আগামী সংসদ নির্বাচন ইনশাআল্লাহ আমি মনে করি ফেয়ার অ্যান্ড ফ্রি একটা ইলেকশন হবে এবং নির্বাচন অন টাইমে হবে। নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার সরকার বিপুল ভোটে বিজয়ী হবেন। নির্বাচন ঘিরে চলমান সংঘাতময় পরিবেশের জন্য পরস্পরকে দায়ী করেছেন দুই দলের নেতারা। বিএনপির দাবি, সাধারণ জনগণ এই সরকারকে চায় না বলে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছে। আওয়ামী লীগের অভিযোগ, আন্দোলনের নামে নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে বিএনপি। দেশের লোককে বুঝাতে হচ্ছে না, দেশের পাবলিক জনগণ এমনিই বুঝে গেছে, স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামে গেছে। এইগুলোকে আর উনি ঠেকাইতে পারবেন না। ইনশাআল্লাহ দেখবেন অচিরেই অল্প দিনের মধ্যে ওনার পতন হবে। বাংলাদেশে এখন এই আপনার আন্দোলনের নামে সহিংসতা, আন্দোলন নামে পুলিশ পিটানো, পুলিশ পিটি হত্যা করা, দলীয় কোনো আপনার হতে পারে না। এগুলা যে অরাজকতা তারা শুরু করছে। ক্ষমতায় যে দলই আসুক, সাধারণ প্রবাসীরা চান তাদের ভোগান্তি দূর করতে নেওয়া হবে আরো জোরালো পদক্ষেপ। মেহেদী, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। ভারতের কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন 3 বন্ধু, কিন্তু ফিরেছেন প্রাণহীন দেহে। আনন্দ পরিণত হয়েছে বিষাদে। এর মধ্যে 2 জন গণপূর্তের প্রকৌশলী, অপরজন ঠিকাদার। 3 জনের বাড়ি চট্টগ্রামে। কাশ্মীরের ডাল লেকে বোট হাউসে অগ্নিদগ্ধ হয়ে 3 জনের মর্মান্তিক মৃত্যুর পর শোকের মাতম চলছে তাদের পরিবারে। গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাস গুপ্তের মৃত্যুতে শোকে পাগল প্রায় মা স্মৃতি দাস গুপ্ত। কাশ্মীরে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না ইমনের স্ত্রী, পুলিশের এএসপি। 3 বছরের সন্তানকে নিয়ে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে তাদের সুখের সংসার এখন দুর্ঘটনায় তছনছ। জয়পুর ছিল তখন, বলে যে আমা ভালো লাগতেছে না, চলে আসবো। আমি চলে যাই, তুই তো ওইখানে যেয়ে এমনিতে কালো আরো কালো হয়ে গেছিস, বলে এখানে মরুভূমি দেশ, তো চলে আসবো। ভিডিও দিচ্ছে, শাড়ি টাড়ি লাগবে না, তুই ঘুরিয়ে তাড়াতাড়ি চলে। ওখানে 11 জন ছিল, 11 জনের মধ্যে 8 জন মোটামুটি সেভ হয়েছে, ওরা হসপিটালাইজড। 3 জন পাস হয়ে, যে নামগুলো আমরা পাইছি ওইখানে আমার ভাইপুতের নাম আছে। রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ কৌশলের গ্রামের বাড়ি মিরসরাইয়ে। পরিবার নিয়ে থাকেন চট্টগ্রামের জামালখান এলাকায়। গণপূর্তের ঠিকাদার মইনুদ্দিনের বাড়ি রাউজানের কদলপুর, থাকেন শহরের নাসিরাবাদে। ঘটনার পর থেকে শোকে স্তব্ধ 2 পরিবার। ওরা চিন্তা করছিল 2 দিন করে বিভিন্ন জায়গায় যাবে। কাশ্মীরটা ছিল না, কাশ্মীরটা ঢুকাইছে ইমন ঢুকাই, কাশ্মীরটা সব নাশ হয়ে গেছে। 10টার পরে ফোন দিতেছে, ধরতেছে না কেন, এটাই করতেছে। তার সন্তান 2টা তো আছে, ছোট ছোট, আরেকটা আছে, মানে আমার মেয়ে এখন
গর্ভবতী আমি এই আর কি, এখন আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম আর কি। মরদেহ এখনো দেশে এসে না পৌঁছালেও ৩ জনের বাড়িতেই ভিড় করছেন শোকাহত স্বজন ও সহকর্মীরা। গত ৩ নভেম্বর প্রথমে ভারতের গোয়া এবং পরে রাজস্থান হয়ে কাশ্মীরে যান এই ৩ জন। সেখানে ডাল লেকে হাউস বোটে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৩ জনের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ব্যর্থতার বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। ৯ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে আসর শেষ করেছে টাইগাররা। কোচিং স্টাফদের মধ্যে দলের সাথে এসেছেন শুধুই চান্দিকা হাতুরু সিংয়ে। বাকিরা গেছেন ছুটিতে, ফিরবেন নিউজিল্যান্ড সিরিজের আগে। এক বুক স্বপ্ন নিয়ে গত ২৭ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছিল টাইগাররা। ১২ নভেম্বর ফিরল ভাঙা বুক নিয়ে। আরও একটা বিশ্বকাপ শেষে আরও একটা ব্যর্থতার গল্প নিয়ে। আইসিসির ভাড়া করা বিমানে সকাল ৯টায় ঢাকায় ফেরার কথা থাকলেও ফ্লাইট ডিলে হওয়ায় বাংলাদেশ দল নামল পৌনে ১০টা নাগাদ। তাসকিন, শান্ত, লিটন, বিজয়দের পেরিয়ে ফোকাসে মাহমুদুল্লাহ রিয়াদ। তার গল্পটা যে একটু ভিন্ন। একমাত্র সেঞ্চুরি সহ রিয়াদের ৩২৮ রান ছাড়া বাকিদের ব্যাট হাসেনি ধারাবাহিকভাবে। তথাকথিত বিশ্বের দ্বিতীয় সেরা পেস অ্যাটাকও ছিল নিস্তেজ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালায় আফগানিস্তানকে হারিয়ে মিশন শুরু। এরপর টানা ৬ পরাজয়। অষ্টম ম্যাচে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসে জয়, আর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে বড় পরাজয়ে ব্যর্থতার বিশ্বকাপ মিশন শেষ। ক্রিকেটাররা সবাই দেশে ফিরলেও বিশ্বকাপ শেষে ছুটিতে গেছেন বিদেশি কোচিং স্টাফের প্রায় সবাই। ডোনাল্ড তো বিদায় বলেছেন আগেই। ভারত থেকেই যার যার ঠিকানায় পাড়ি দিচ্ছেন অন্যরা। দলের সাথে ফিরেছেন কেবল হেড কোচ চান্দিকা হাতুরু সিংহে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না। ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে ২টি টেস্ট খেলতে। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে কিউইদের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। বিমানবন্দরের এই এক্সিট গেটটা অনেক ইতিহাসের সাক্ষী। তবে দু একটি গল্প ছাড়া বাকি গল্পগুলো হতাশায় মোড়ানো। ২০২০-এর জুনিয়র টাইগারদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, কিংবা গত বছর নারী ফুটবল দলের সাব চ্যাম্পিয়নশিপ, এগুলো ছাড়া বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল কখনোই সেরকম হাসি মুখে ফিরতে পারেনি বড় টুর্নামেন্ট থেকে। ১.৫ মাসের জার্নি শেষে আরও একবার হতাশা। আগামী 4টা বছর অনেক ব্যস্ততা, অর্থাৎ আগামী বছর টি-20 বিশ্বকাপ, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি, আরও একটা টি-20 বিশ্বকাপের পর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। প্রশ্ন হলো, একটাবার কি বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল ফিরতে পারবে হাসি মুখে? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। বাহরাইনে ঢাকা বিভাগীয় পরিষদের উদ্যোগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে চট্টগ্রাম ক্লাব বাহরাইন ও আল রাবি মেডিকেল সেন্টারের সদস্যরা। স্বাস্থ্যসেবা নিন, সুস্থ থাকুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সভা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা আল রাবি মেডিকেল সেন্টারে হয় আয়োজন। আল রাবি মেডিকেল সেন্টারের জেনারেল ম্যানেজার শাফিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ক্লাব বাহরাইনের সাধারণ সম্পাদক হোসেন মনসুর সেলিম। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় পরিষদের যুগ্ম আহ্বায়ক রুবেল মাহমুদ, সদস্য সচিব আলামিন, সদস্য শেখ নাহিদ, মোহাম্মদ সোহেল সহ অনেকেই। এ সময় আগামী 15, 16 ও 17 ডিসেম্বর আল রাবি মেডিকেল সেন্টারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের ঘোষণা দেওয়া হয়। ওমানে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান পারফেক্ট সিল্কি ইয়ার্ন অ্যান্ড লেডিস টেইলার। শনিবার দেশটির রাজধানী মাসকাটের মাতারা এলাকায় উদ্বোধন হয় প্রতিষ্ঠানটির। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার বঙ্গবন্ধু পরিষদ মাতারা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা। উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ওমানের সভাপতি শাহাব উদ্দিন, সহ সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফসার বাবুল সহ অনেকেই। আরও উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। এ সময় ওমানে বন্ধ শ্রমবাজার আবার উন্মুক্ত করতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক তৎপরতার আহ্বান জানিয়েছেন বক্তারা। আমরা খুবই গর্বিত ওনাদের এই প্রতিষ্ঠান, ওনাদের এই কাপড়গুলা, এই বোরকাগুলো ওরা নিজেরাই বানায়, নিজেরাই তৈরি করে। এটা ওমানের ঐতিহ্যবাহী একটা এলাকা মাত্রা। আমি ওনাদের ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমাদের বাঙালিরা যে ওমানের মাঝে এতটুকু প্রতিষ্ঠিত হয়েছে, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনে আমরা আমাদের লাখো শুকরিয়া। আমাদের বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে ওরা যেন অতি সত্বর একটা সিআইপি হয়ে যায়।
ওমানে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ মাত্রা ফুড প্যালেস রেস্টুরেন্ট। শনিবার যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। কুমিল্লার প্রবাসী মোহাম্মদ শাহজাহানের মালিকানাধীন এটি। তার দাবি, বাংলাদেশি খাবারের পাশাপাশি তুর্কি, অ্যারাবিক, চাইনিজ ও ভারতীয় সহ অন্তত 350 ধরনের খাবার পাওয়া যাবে এই রেস্তোরাঁয়। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ খলিফা নাসের। আরও উপস্থিত ছিলেন শাহজাহানের স্থানীয় স্পন্সর আব্দুল মজিদ আল বেলুসি, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক, ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক, সাধারণ সম্পাদক MN আমিন সহ অনেকেই। আরও উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার প্রবাসীরা। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কর্মসংস্থান অনেক হয়েছে। আমার মিনিমাম 30 জন স্টাফ বাংলাদেশি এখানে কর্মস্থান ইনশাল্লাহ ব্যবস্থা করা হয়েছে। আরো ভবিষ্যতে ইনশাল্লাহ হবে। সবাই দোয়া এবং সবাই এটা আগে নিয়ে যাবে আমাদের বাংলাদেশিদের। আপনারা যদি আমাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমাদের বিজনেস আরো এগিয়ে যাবে এবং আমরা আরো ব্রাঞ্চ করতে পারবো। আমাদের বাংলাদেশিদের জন্য কর্মস্থান তৈরি হবে। ইতালিতে সার্কাস থেকে পালিয়ে লোকালয়ে আতঙ্ক ছড়ালো সিংহ। শনিবার দেশটির রাজধানী রোমের পার্শ্ববর্তী লাদিসপোলি শহরে ঘটে এই ঘটনা। রনি রোলার নামের একটি সার্কাস থেকে পালিয়ে যায় সিংহটি। পরে ভয়ঙ্কর প্রাণীটিকে ধরতে অভিযানে নামে পুলিশ। যদিও অন্ধকারের কারণে সিংহটিকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে। হেলিকপ্টার, উন্নত সেন্সরের সহায়তায় নেওয়া হয় এ সময়। স্থানীয়দের ঘরে থাকার আহ্বান জানায় শহরের মেয়র। পরে 7 ঘন্টার চেষ্টায় ধরা পড়ে সিংহটি। দর্শক, প্রবাসে বাংলাদেশের আয়োজনে নিচ্ছে একটা বিরতি। ফিরছে একটু পরেই, আমাদের সাথে থাকুন। Fashion Signature Collection at Jomuna Future Park. Country's biggest hypermarket at Jomuna Future Park. We provide the best product from around the world. World-class furniture, color cosmetics, imported toys and gift items, imported chocolates and chips, fashionable ladies' purse, world-famous books, hygienic and organized bakery, premium quality halal beef, and huge variety of fish, farm fresh vegetable and organic fruits, imported oil, all your daily essentials under one roof. Use membership card and get exclusive discount. Wholesale Club, we make life easier. দর্শক, স্বাগত আরও একবার। আপনারা দেখছেন প্রবাসে বাংলাদেশের আয়োজন। এবারে লেবাননে হামলার হুঁশিয়ারি দিল ইসরায়েল। হিজবুল্লাহর কর্মকাণ্ড যুদ্ধের দিকে টানছে দেশটিকে, এমন দাবি তেল আবিবের। ইহুদি বাহিনীর বিরুদ্ধে সংঘাতে জড়ালে গাজার মতোই ভাগ্য বরণ করতে হবে বৈরুতকে, এমন সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তবে হুমকি ধামকি উপেক্ষা করে লেবানন ফ্রন্ট থেকে হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। লেবানন সীমান্তে ইসরায়েলের ফাইটার জেটের গর্জন। যে কোনো সময় হতে পারে হামলা, যেন সেই সতর্কবার্তাই দিতে চায় তেল আবিব। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। হিজবুল্লাহর একের পর এক ঘাঁটিতে চলছে তেল আবিবের বোমা বর্ষণ। পাল্টা রকেট ছুটছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিও। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে উস্কানির অভিযোগ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। হুঁশিয়ারি দেন, ইহুদি বাহিনী সামরিক শক্তিমত্তার কেবল 10 ভাগের 1 ভাগ ব্যবহার করছে গাজায়। লেবানন এই সংকটে প্রবেশ করলে বৈরুতের চেহারাও হবে গাজার মতোই। হিজবুল্লাহ লেবাননকে যুদ্ধে টেনে আনছে। চরম ভুল করছে তারা, আর এই ভুলের জন্য সর্বোচ্চ মাসুল গুনতে হবে দেশটির জনগণকে। গাজায় যা করছি আমরা জানি, বৈরুতেও সেটা কিভাবে করতে হবে। তবে ইসরায়েলের হুমকি থামকিতে পিছুপা হতে নারাজ হিজবুল্লাহ। গাজায় তেল আবিবের চলমান আগ্রাসন শুরুর পর শনিবার দ্বিতীয়বারের মতো ভাষণ দেন গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহ। হুঁশিয়ারি দেন, সক্রিয় থাকবে তাদের দক্ষিণের ফ্রন্ট, এমনকি নিজেদের সামরিক ভান্ডার আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন।
কোনো সন্দেহ নেই আমাদের প্রতিরোধ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। অভিযানের সংখ্যা, পরিধি ও টার্গেট বাড়ানো হয়েছে। আরও আধুনিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে। আজকাল নেতানিয়াহু ইয়োগ গ্যালেন্ট লেবাননের উদ্দেশ্যে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, কারণ তারা আমাদের উন্নতি নিয়ে চিন্তায় আছে। এই ধারা অব্যাহত থাকবে। ইসরায়েল সীমান্তে হামলা জোরদারে প্রথমবারের মতো বুরকান মিসাইল ছোড়ার দাবি করেন হাসান নাসারাল্লাহ। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।